নাকি আমাকে কিভাবে বাড়ি থেকে বের করবে তা ভাবছো? এদিকে ক্ষুধার্ত আমি এবং আমার বাচ্চা, পাগল হয়ে যাচ্ছি। মায়ের হাত কেটে গেছে, অসভ্য মেয়ে। তোমার পেটে যে আছে রাক্ষস নাকি? এতটুকু সময় সহ্য হচ্ছে না? অল্পতে ভেঙে পড়ার মেয়ে মিষ্টি নয়। সে অবাক হয়ে যাওয়ার ভান করে বলে, ইস, কি বলছো গো ননদিনী? দেখি দেখি, কোথায়, কতটুকু কেটেছে? আহারে লায়লা কাঠপোড়া কয়লা চাচি আম্মা, কলিজা পোড়া শুরু হতে না হতেই হাত কেটে ফেললেন। নট ব্যাড। দাঁড়ান, আমি মলম আনছি, 2-1 দিনেই ঠিক হয়ে যাবে। কিন্তু ভাববেন না অন্তরের দহন এত জলদি নিভে যাবে। সবাই অপরাধের প্রতিফলন পাবে। প্রথমে কথাগুলো রসে শোয়ে বললেও শেষ কথা যে লায়লা বেগমকে খোঁচা দিয়ে বলেছে তা ঠিকই বুঝতে পারছে লায়লা বেগম। সে কটমট চোখে হাত ছাড়িয়ে নেয় এবং বলে, এক মাঘে শীত চাই না মেয়ে, আমারও দিন আসবে, সেদিন একদম জানি শেষ করে ফেলবো। নারীকে অগ্নিও বলা যায়। আপনি আগুন হলে অপরপক্ষে পানি মনে করে খুশি হবেন না লায়লা কাঠপোড়া কয়লা চাচি আম্মা? আগুন যেমন সব জ্বালিয়ে দেয়, পানি তেমন সব ভাসিয়ে নেয়। লায়লা বেগম কথা বাড়ায় না, হাত ছাড়তে ছাড়তে নিজের ঘরে চলে যায়। ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে, জানিয়ে দিচ্ছে তারা সকাল হয়েছে। সকালের নাস্তা মিষ্টি বানিয়ে ফেলছে। লায়লা বেগম যে আজ সকালে উঠবেন না তা মিষ্টিই জানা। সে এবং অন্তিকে বাড়িতে লায়লা বেগমকে সাহায্য করতে নয়, বরং নাজিমুদ্দিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এসেছে। কিন্তু মিষ্টির দুষ্ট মাথায় লায়লা বেগমকে মাঝে মাঝে জ্বালাতন করার বুদ্ধি ঘুরঘুর করে। লায়লা বেগমের মুখে মিষ্টি কোনো ভয়ভীতি উপলব্ধি করতে পারেনি। কাউকে খুন করার পর একজন মানুষ কখনোই স্বাভাবিক থাকতে পারে না, তার আচরণে পরিবর্তন আসবেই। মিষ্টি বিশেষ কিছু দেখতে পায়নি লায়লা বেগমের মধ্যে। ও যতটুকু বুঝেছে, লায়লা বেগম প্রচন্ড লোভী, সংসারের চাবিকাঠি তার হওয়ার লোভ প্রচুর। মিষ্টি ভাবে নাজিমুদ্দিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হলে সে লায়লা বেগমকে এই বাড়ি উপহার দিবে। কিছু মানুষ আছে মৃত্যুর আগ পর্যন্ত ভালো হয় না, লায়লা বেগম হয়তো তেমন। অন্তিক নাজিমুদ্দিনের বিছানার পর শক্ত হয়ে বসে আছে। নাজিমুদ্দিনের মৃত্যুর পর আজই তার এই ঘরে আসা। এলোমেলো ঘরে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। শাওন তাদের সাথে আইনের লোক ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ করার শাস্তি পেতে হবে। শাওনে সে পুনরায় তদারকি শুরু করে দেয়, কিন্তু পূর্বের মতো সে বিশেষ কিছু খুঁজে পায় না। মিষ্টি দরজায় দাঁড়িয়ে দেখছে অন্তিককে। শুকনো মুখশ্রী দেখে মিষ্টির অন্তর ধক করে ওঠে। অন্তিক মিষ্টির দিকে তাকায়, ফলস্বরূপ দুজনের চোখাচোখি হয়ে যায়। মিষ্টি হাসলে অন্তিকও সৌজন্য হাসে। ইশারায় জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মিষ্টি ওর মতো ইশারায় জবাব দেয়, আমি ঠিক আছি, কিন্তু বাবু ঠিক নেই। অন্তিক উদ্বিগ্ন হয়ে মিষ্টির কাছে এসে পেটে হাত রেখে প্রশ্ন করে, খারাপ লাগছে? পেট ব্যথা করছে? ডাক্তার ডাকবো? ডাক্তার চলে আসতে রোগী সুস্থ হয়ে গেছে। অন্তু মিষ্টিমিটি হাসে। অন্তিক বউয়ের দুষ্ট বুদ্ধি দেখে মাথা চুলকে বলে, দুষ্টু মেয়ে। মিষ্টি খিলখিল করে হেসে ফেলে। অন্তিকের হাত পেটে চেপে বলে, আমরা দুষ্টু নই, আমাদের দুজনের ভালোবাসার মানুষটা দুষ্ট। মিষ্টি কি অন্তিককে দুষ্টু বলল? প্রশ্নটা মস্তিষ্কে আসতে চমকে তাকায় সে। মিষ্টি ততক্ষণে পালিয়েছে। দূরে দাঁড়িয়ে হেসে বলে, আমরা আপনার হাসিকে ভালোবাসি, আমরা আপনার দুঃখে ভালোবাসি, আমরা আপনার সুসময়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আপনার অসময়ে পাশে থাকতে শক্তিশালী হই। অন্তিক প্রশস্ত হাসে। মেয়েটা বুঝে না সে কাছে থাকলে সে স্বস্তি পায়। মিষ্টির কথার প্রত্যুত্তরে অন্তিক ঠোঁট নাড়ায়। ভালোবাসি প্রাণ, ভালোবাসি জান। মধ্যাহ্নের ভোজনে সকলে একসাথে খাবার খাচ্ছে। অন্তিকের আদেশ মতে লায়লা বেগম ও কলি সেখানে উপস্থিত হয়েছে। কলি নিরস মুখে ভাত চিবোচ্ছে, তার দৃষ্টি মিষ্টি ও অন্তিকের দিকে নিবদ্ধ। স্বামী স্ত্রীর ন্যাকামি কার্যকলাপ দেখে পিত্তি জ্বলে যাচ্ছে তার। অন্তিক যত্ন সহকারে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। সেখানে কলির থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যের উত্থানে কোথায় এসে সে পড়েছে। শাওন খাবারের এক পর্যায়ে বলল, রোস্তম একা ছিল না, অন্য কেউ ছিল, কিন্তু সে স্বীকার করতে নারাজ। রিমান্ডের আবেদন মঞ্জুর হয়নি? হয়েছে তো, 4 দিনে এমন কোনো তৎসার নেই যে করা হয়নি। কোনোভাবেই স্বীকার করছে না। 4 দিন পর জেলে আনলে স্ত্রীর সাথে দেখা করতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, গতকাল রাতেই আমরা বাজারের ডোবা থেকে একজন মেয়ের লাশ পাই। শরীর ফুলে ফেঁপে গেলেও মুখের অবয়ব দেখে আশেপাশের লোকজন বলা বলি করছে মেয়েটা রোস্তমের বউ। আমরা বডি মর্গে নেয়ার পূর্বে রোস্তমকে দেখাতেই বেটা পাগলামি শুরু করে। নিজের শরীর কতবার আঘাত করেছে হিসাব নেই। অফিসাররা উপায় না পেয়ে হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে। অন্তিক কথাগুলো শুনে গভীর ভাবনায় পড়ে। অপরাধী নিজেই যদি অসুস্থ হয়ে যায়, তবে আসল রহস্য উন্মোচন হবে কিভাবে? অন্তিক কিছু একটা ভেবে প্রশ্ন করে, আর ফিরোজ চাচা এখনো নিখোঁজ? অন্তিকের কথা শেষ হতেই চমকপ্রদ লায়লা বেগম চকিতে তাকায়, চিৎকার সুরে বলে, একদম আমার স্বামীকে খারাপের খাতায় নাম লেখাবে না, আমার স্বামীর মতো কেউ নেই 2 জাহানে। অন্তিক তরকারি নিচ্ছিল। লায়লা বেগমের কথা শেষ হতেই
চামচ মেঝেতে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলতে শুরু করে। কাকে ভালো বলছো চাচি? যে মাঝরাতে মাতাল অবস্থায় স্ত্রীর উপর অমানসিক নির্যাতন করে তাকে কাকে ভালো বলছেন? যার ভালো মানুষের আড়ালে নারী লালসা রাক্ষস, তাকে তুমি ভালো বলছো কেন? এত ভালোবাসা কেন দেখাও? মানুষটার আগাগোড়া সম্পর্কে সব জেনেও কেন অন্ধ সেজে থাকো? তোমার মতো মহিলাদের উপর আমার ঘৃণা হয়। চাচার সাথে তুমিও সমান অপরাধী। চাচার খোঁজ আমি বের করবই, অনেক প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। লায়লা বেগম থরথর করে কাঁপছে, ভয়ে নাকি রাগে তা অজানা। খাবারের ঘরে সকলে নিশ্চুপ। মিষ্টি অন্তিকের হাতে হাত রাখে, তার হাতও কাঁপছে। মানুষটার উত্তেজিত কণ্ঠ ভয় পাইয়ে দিয়েছে। লায়লা বেগম থমথমে সুরে বলতে শুরু করে। বড় হয়েছিস, নিজেই উত্তর খুঁজে নে, কিন্তু মনে রাখিস আমি তোকে কখনোই সহ্য করিনি, ভবিষ্যতে করবও না। তুই আশেপাশে থাকলে তোর আপনজনদেরও নিঃস্ব করে দিব। আমি তোর সম্পৃক্ত সকল কিছু ঘৃণা করি। কথার পিঠে মিষ্টি এবার বলে ওঠে। ঘৃণা একমাত্র তার মনে জন্ম নেয়, যার কাছে পুরো পৃথিবী ঘৃণিত। মণিমা আপনার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই না? সবকিছুর পেছনে আপনিই দায়ী, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। আমি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তোর মণিমাকে। একজন সাধুবেশী বোকা সরল নারী ছিল তোর মণিমা, যে নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারেনি। আমার স্বামীকে বশ করেছে শরীরের আকর্ষণ দিয়ে। আমি সব বুঝি। গ্রামের মেয়ে বলে আমি কি এমনি এমনি ছেড়ে দিতাম? কখনোই না। বাড়ি থেকে বের করে দিয়েছি। তাও জানিস কি অবস্থায়? যে অবস্থায় থাকলে একজন নারীর জীবনে কলঙ্ক লাগে, মানুষ থুথু করে। আমার তো এখন মনে হয় মেয়েটা মনে হয় তো আমাকে এখনও ধন্যবাদ জানাচ্ছে এই নরকের জীবন থেকে মেয়েটার মুক্তি পেয়ে। মণিমা খারাপ নয়, আপনারা তাকে ছাড়খাড় করে দিয়েছিলেন। মায়ের সম্পর্কিত অসংলগ্ন কথাবার্তা অন্তিক সহ্য করতে পারে না। তার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করে। শাওন বাজ পাখির ন্যায় তাকিয়ে সব শুনছে। আজ হয়তো কিছু কালো অতীত পরিষ্কার হয়ে যাবে। অন্তিক পুরো কথা কিছুতেই শুনতে পারবে না। সে এঁটো হাতে খাবার রেখে চলে যায়। মিষ্টি ও শাওন খুব মনোযোগ সহকারে শুনছে। তাদের কাছে মনে হচ্ছে লায়লা বেগমের আজকের স্বীকারোক্তিতে মোল্লাবের অজানা কিছু অতীতের খোলাসা হবে। গভীর রাত, নির্ঘুম অবস্থায় অন্তিক বারান্দায় দাঁড়িয়ে আছে। মিষ্টি তখন গভীর ঘুমে নিমগ্ন। সে চাইছে না এই অবস্থায় মিষ্টিকে চিন্তায় ফেলতে। লায়লা বেগমকে নির্দোষ বলবে না সে। এ বাড়ির প্রতিটা সদস্যের দিকে সন্দেহের তীর যায়। সকলে অতীতের বিষয়ে জানে, শুধু বাচ্চারাই ছিল অজ্ঞ। বড়দের মাঝে সব রহস্যই লুকায়িত। লায়লা বেগম অর্ধেক ঘটনা শুনিয়ে থেমে যায়। শাওনকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এখনো ফেরেনি সে। কলিও তার মায়ের অবস্থান সম্পর্কে অজ্ঞ। বিলাপের সুরে কাঁদছে। লায়লা বেগম কোথায় গিয়েছে, কেমন আছে, কি অবস্থায় আছে জানা যায়নি। শাওন এখনো খুঁজে চলেছে। মধ্যরাতে পরিচিত নাম্বার থেকে কল আসায় অন্তিক ভ্রুযুগল কুঁচকে নেয়। আফিয়া ফোন করেছে। রিসিভ করতেই অপর পাশ থেকে চিন্তিত সুর শুনতে পায় অন্তিক। আফিয়া বলতে শুরু করে, সন্ধ্যা থেকে ছোট চাচি এবং ছোট চাচা গায়েব, তাদের ফোনও বন্ধ। অন্তিকের বিচলিত স্বর। বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু বলে যায়নি? বলেছিল তো রেস্টুরেন্টে তারা খেতে যাচ্ছে, আমিও কিছু বলিনি। ভেবেছি অনেকদিন পর দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে, একটু একাকী সময় কাটাক। কিন্তু রাত 8টা নাগাদ ফিরে না আসে আমার চিন্তা হচ্ছে। অন্তিক তিক্ত হৃদয়ে ফোনের লাইন কেটে দেয় এবং বিড়বিড় করে বলে, বাবা মাকে কে কিডন্যাপ করবে? ফিরোজ চাচা নাকি অন্য কেউ? এত বছর পর তোমাকে কাছে পাইয়া ভেতরের জানোয়ারটা জেগে গেছে। তুমি আমার বউ হলে কি সইতে দিছ? সৎ ভাইয়ের ছেলেকে এত জীবন দেখা শুইনা রাখছিলাম, এর প্রতিদিন হিসেবেও তো একবার শুয়ে দেওয়ার অনুমতি দিতে পারো। ভয়ঙ্কর চোখ, হিংস্র মনোভাব। ভালো মানুষের আড়ালে আস্ত জানোয়ার কায়েস মোল্লা। রুনাকে বিছানার পায়ের সাথে হাত পা বেঁধে রেখেছে কায়েস। মুখে তার ক্রূর হাসি। লালসার দৃষ্টি রুনার সারা শরীরে বুলাচ্ছে। অবচেতন রুনা কায়েসের এরূপ সম্পর্কে অজ্ঞ। যদি জানতো ভালো মানুষের আড়ালে হিংস্র পশুর জন্য সে এত জীবন আফসোস করেছে, তবে হয়তো আত্মহত্যা করত। কায়েস রুনার কাছাকাছি এসে শরীরের ঘ্রাণ নেয়। বিশ্রী হেসে বলে, কত বছরের আরাধনা তুমি, তোমাকে নিয়ে আমার রাজ্যে আজও চলে যাব। স্ত্রী নয়, রক্ষিতা হবে তুমি। যখনই তোমার নেশা ধরবে তখনই। কায়েসের লোলুপ দৃষ্টি বিচরণ করছে রুনার শরীরের উপর। পাঞ্জাবি সে অনেক আগেই খুলে ফেলেছে। পূর্ব অভ্যেস মোতাবেক জীর্ণ শার্টের সাথে লুঙ্গি পরেছেন তিনি। পেছন থেকে দেখে বোঝা যাবে ফিরোজের কার্বন কপি। এই সজ্জা তার অস্ত্র। কত অপরাধ করেছে ইয়াত্তা নেই। ভালো মানুষের আড়ালে হিংস্র পশু কায়েস। শার্টের বোতাম খুলতে খুলতে বৈধ স্ত্রীর দিকে এগোতে থাকে কায়েস। লোলুপ দৃষ্টিতে রুনাকে অনেক আগে অর্থ ধর্ষণ করে ফেলেছে সে। এখন শত শরীরগত কাজ বাকি। কিছু পুরুষ রয়েছে যাদের ভালো মুখোশ পরে সমাজে বসবাস করে, কিন্তু তাদের মস্তিষ্ক বিকৃতি সম্পূর্ণ থাকে।
তাদের পৃথক করা যায় না। আমরা আমাদের সন্তানদের পাড়া প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে কাজে ব্যস্ত থাকি, কিন্তু একবারও কি ভেবে দেখি কায়েসের মতো কীটরা আমাদেরকে সন্তানদের জন্য কতটুকু নিরাপদ? জঙ্গলের এই শুনশান বাড়িতে 3জন মানুষের বসবাস। একজন কায়েস, অপরজন রুনা, তৃতীয় ব্যক্তি ফিরোজ, যাকে কায়েস বর্তমানে পাশের ঘরে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটা জ্বালাচ্ছিল তাকে, তাই লোকজন দিয়ে বেঁধে রেখেছে। অবশ্য পাহারাও রেখেছে কয়েকজনকে, যেন ছুটতে না পারে আর মোক্ষম সুযোগে তার কার্যসিদ্ধি হাসিল করতে পারে। রুনাকেও ঘুমের ওষুধ দিয়েছে সে, সজাগ থাকলে তার কাজে ব্যাঘাত ঘটাবে রুনা। এতদিন মাইয়ারা নিজের ইচ্ছায় ইজ্জত খোয়াতে আইতো, মজা পাইতাম, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সজাগ থাকলে ভালো হতো রুনা। তোমার চিৎকার দেখে আনন্দ পাইতাম, তবে আমি শুভ কাজে দেরি করতে চাই না। উপরওয়ালারে ভয় করো কাইস ভাই। তোমার ভালো মুখোশের আড়ালে জানোয়ারও অনেক আগে টের পাইছি। বাচ্চারা যেন জেনে কষ্ট না পাই, তাই চেপে গেছিলাম। কিন্তু আজ স্বামীর বিপদের আশঙ্কা করে এখানে না আসলে জানতেই পারতাম না তোমার মাথায় কি কি চলছে। লায়লা বেগমকে এই মুহূর্তে এখানে আশা করেনি কায়েস। গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটানোর জন্য লায়লা বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। গায়ে শার্ট জড়িয়ে লায়লা বেগমের কাছে এসে গলা চেপে ধরে হুঙ্কার ছাড়ে। এখানে এসে ভালো করো নাই ভাবি, তোমার স্থান মোল্লাবাড়ি। তোমার সাইরা এখানে মৃত্যু টেনে নিয়ে আসছে। মরণকে ভয় করি না কায়েস, গতবারও এই মাইয়ার বাঁচাইছিলাম, এবারও বাঁচাইতেই আসছি। রাগে কায়েস থরথর করে কাঁপছে। লায়লা বেগমের গলা আরো শক্ত করে দেয়ালে চেপে ধরে বলে, কাল সাপ তাহলে তুমি ছিলা ভাবি? তাহলে তো সব ঘটনাও জানতে। লায়লা বেগম বড় বড় নিঃশ্বাস ফেলতে চেষ্টা করছে, কিন্তু সে একজন পুরুষের সামনে ব্যর্থ। একসময় কায়েস লায়লা বেগমকে জমিনে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কি জানো বলো, আর জানলেই কি তুমি আমার কিছুই ক্ষতি করতে পারবা না। তোমার আগে এক মাগে আমার পর্দা ফাঁস করতে চাইছিল, ওই যে রুস্তুমের বউ। মাগের শরীর মিলাইয়া দিতে শেষ আমার মন উঠা যাবার পর হুমকি দিত শুরু করে, তাই তারে পাঠাইয়া দিয়েছি জমের বাড়ি। তোমাকেও পাঠাবো, তার আগে শুনি তুমি কি জানো। ঘৃণায় লায়লা বেগম মুখ ফিরিয়ে নেয়। জমিনে ছেঁচড়ে ছেঁচড়ে পিছাতে থাকে সে। অতি কষ্টে মুখ নিঃসৃত কথা শোনা যায়। আমি সব জানি, এত বছরের পুরনো কথা ভুলি নাই। তুমি প্রতি রাতে রুনারে কামনার ওষুধ খাওয়াইয়া মাইয়ার দ্বারে ধর্ষণ করতে। তুমি জানতে এই মাইয়া সজাগ থাকাকালীন তোমার কাছে নিজেকে সঁপে দিবে না। লায়লা বেগমের কথা শুনে কায়েস হাসতে থাকে। মাথায় বুকে হাত বুলিয়ে সরল ভাষায় বলে, আজ পর্যন্ত রুনার হাত ছাড়াই কিছুই ছুঁয়ে দেখি নাই ভাবি, তবে একবার রুনারে পাইছিলাম। তোমারে দেখে সেই পুরুষ আমি ছিলাম না, তোমার প্রাণপ্রিয় স্বামী ছিল। বড় ভাইজানের মৃত্যুর পর ভাই চাইছিল রুনাকে বিয়ে করতে, কিন্তু আব্বা আমার সাথে বিয়ে দেয়। আমার বেপরোয়া চলাফেরা নাকি আব্বার কাছে ভালো লাগে নাই, তাই বিয়ের প্রথম দিনই শর্ত দেয় পরনারীর প্রতি লোভ লালসা কমিয়ে যেন রুনার কাছে আসি। আমিও ভালো মানুষ সাজার চেষ্টা করি, সারাদিন রুনার সামনে ভালো, আর রাতের আধারে অন্য নারীর শরীর ভগন ফিরোজ। ভাই এই সুযোগ কাজে লাগাই প্রতিদিন পানির সাথে কামনার ওষুধ দিয়া রুনাকে কাবু করে নিজে ফুর্তি করত। আমি যেদিন টের পাইয়া যাই সেদিন প্রথম রুনার কাছে যাই, সেদিন তুমি আমারে দেখে ফেলো। তারপরের দিন রুনা বাড়ি থেকে চলে যায়। কই গেছে জানতে এত বছর ভালো মানুষ সেজেছিলাম, আজ অবশ্যই সে রুনাকে পেলাম। লায়লা বেগম বাকরুদ্ধ অবস্থায় জমিনে পড়ে আছে। স্বামীর করা জঘন্য রকম কাজে সে স্তম্ভিত। এমন সংবাদ শোনার চেয়ে মৃত্যু শ্রেয় ছিল তার কাছে। সে কাপা স্বরে শুধায়, তুমি মিথ্যা কথা বলছো কায়েস ভাই। কায়েস নির্লজ্জের মতো উত্তর দেয়, মিথ্যা বললে এত বছর ভালো মানুষের আড়ালে এই সুন্দর রূপ লুকিয়ে রাখতে পারতাম না। তুমি জানতে ভাই কাজের কারণে বাহিরে থাকে, কিন্তু তুমি এটা জানতে ভাই আমার ঘরে আমার পরিবর্তে খাটে ঘুমিয়ে থাকতো, আর আমি রাতে অন্য অন্য নারীর শরীর স্বাদ নিতাম। একবার তো আমার কাছেও তোমাকে। লায়লা বেগম কায়েসের কথা শেষ হতে দেয়নি। কোমরে গুজে রাখা ছুরি ঢুকিয়ে দেয় কায়েসের পেটে। একবার দুইবার নয়, যতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছে যে কায়েসের জীবন শেষ, ততবার ছুরি আঘাত করেছে সে। আকস্মিক আক্রমণে কায়েস প্রস্তুত ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে চোখের সামনে ঝাপসা হয়ে আসে তার। পেটে হাত চেপে বলতে থাকে, আমাকে বাঁচাও ভাবি, রুনাকে না পাইলে আমার আত্মা শান্তি পাবে না। কায়েসের মুখে থুতু ফেলে বলে, তোর আত্মা শান্তি না পাক। নিজের বাপকে মারার সময় হাত কাঁপে নাই কায়েস? রুস্তমের সাথে যে তুই ছিলি আমি জানি। আবারও পিয়াসের বাপেরে তুই ফাঁসাবি, তা হতে দিব না। তোর কাম খতম। লায়লা বেগমের হিংস্ররূপে সহকারী লোকজনও ভয় পালিয়ে যায়। পাশের ঘরে চেয়ারের সাথে ফিরোজকে বাঁধা অবস্থায় দেখে লায়লা বেগমের চোখ ভরে আসে।